সাউথ ইন্ডিয়ান অথার্স, সাউথ ইন্ডিয়ান রাইটার্সদের ক্ষেত্রে বা সাউথ ইন্ডিয়া ইন জেনারেল, ওইখানে কিন্তু তোমার পার্টিশনের যে ইল ইফেক্টসগুলো, মানে আমার ধারণা পার্টিশনে শুধু ইল ইফেক্টসই ছিল, কোনো ভালো কিছুই হয়নি। সেক্ষেত্রে সাউথ ইন্ডিয়ার ওপরে পার্টিশনের যে ইফেক্টটা, সেটা তেমন কিছু পড়েনি। বেশিরভাগ সময় দেখা গেছে যে পার্টিশনটা ওই বর্ডারের যে স্টেটসগুলো, না ওদিকে পাঞ্জাব, না এদিকে পশ্চিমবঙ্গ, এই দিকটাতেই বেশি ইফেক্ট হয়েছিল। মধ্যিখানের স্টেটসগুলোতেও তেমন কিছু একটা যায় আসেনি, বা সাউথ ইন্ডিয়াতেও সেটার কোনো ইফেক্ট হয়নি। কিন্তু এই স্টোরিটা মালয়ালম থেকে ইয়েতে ট্রান্সলেট করা হয়েছে, ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে, লিখেছেন ললিতাম্বিকা অনন্তরাজনম। আর ট্রান্সলেটর যে, তার নাম হচ্ছে নারায়ণ চন্দ্রন। নারায়ণ চন্দ্রন এটাকে ইংলিশে ট্রান্সলেট করেছে। এবার স্যার বইয়েতে ভালো মানে দেওয়া নাই, এছাড়া আপনার কাছে পিডিএফ থাকলে দিন স্যার। দাঁড়াও, আমার কাছে যে পিডিএফটা আছে ওটা না মানে একটু হালকা টাইপের, মানে আমি অন্য একজনের কাছ থেকে নিয়েছিলাম, তো একটু হালকা। তবে বুঝতে তোমাদের অসুবিধে হওয়ার কথা নয়। দাঁড়াও আমি দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি, দাঁড়াও হোল্ড করো। Leaf in the storm. গ্রুপে দিয়ে দিয়েছি, দেখে নাও। তো লেটস বিগিন দ্য টেক্সট। আমরা অলরেডি দুটো টেক্সট পড়ে নিয়েছি, যেটা পার্টিশনের ওপরে বেসড ছিল। আর এটা থার্ড টেক্সট। এটা মানে মানুষের ওপরে পার্টিশনের কি কি ধরনের ইফেক্টস হয়, এটা থার্ড ইফেক্ট বলা যেতে পারে। পাগলদের উপরে কি ইফেক্ট হয়েছে, সাধারণ মানুষদের উপরে কি ইফেক্ট হয়েছে, যেখানে ভায়োলেন্স নেই সেখানেও কি হয়েছে। বাট এই দুটো শর্ট স্টোরি, মানে লিফ ইন দ্য স্টর্ম আর একটা যেটা লাস্টেরটা আছে, কি যেন ওটার নাম, ফাইনাল সলিউশন, এই দুটোর মধ্যে ভায়োলেন্সের ব্যাপার আছে আর কি। আশা করি তোমরা এই টেক্সটটাকে পড়েছো, কারণ পড়া থাকলে আমার তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। এনিওয়ে, তো এটা হচ্ছে পাঞ্জাবের ঘটনা। আমরা টোবা টেক্সিংটা যেটা দেখছিলাম সেটা ছিল হচ্ছে পাকিস্তানের কোনো একটা জায়গায়, লাহোরের হয়তো কোনো একটা জায়গায়, কোনো একটা পাগলা গারদে। ইয়েটা দেখলাম কি বলে, আলম সোন হাউস দেখলাম কলকাতার ব্যাপারে, ঢাকাটা অতটা নয়, কলকাতার ব্যাপারে। আর এটা হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাবের ব্যাপারে মেনশন করা রয়েছে। আর ফাইনাল সলিউশনস আবার কলকাতার ব্যাপারেই থাকবে, কলকাতার সেটিংটা কলকাতা হবে আর কি। She was certainly the most emaciated of the women reclaimed from that obscure village in western Punjab, and the most outraged of them all too. তো যার ব্যাপারে কথা হচ্ছে, সে খুব ইম্যাসিয়েটেড, মানে সে খুব রোগা পটকা আর কি, একদম জীর্ণকায় অবস্থায় সে রয়েছে, এবং তার শারীরিক অবস্থা খুবই খারাপ। এবং তাকে সব থেকে বেশি আউটরেজড করা হয়েছে। আউটরেজড বলতে এখানে মডেস্টিটাকে আউটরেজ করা হয়েছে, ওকে রেপ করা হয়েছে। আউটরেজ কথাটার মানেটা সাধারণত উইমেনদের ক্ষেত্রে যখন এই শব্দটাকে ব্যবহার করা হয়, তখন এটার মানেটা দাঁড়ায় দ্যাট শি ওয়াজ রেপড। এবার এই রেপের যে ব্যাপারটা পার্টিশনের ক্ষেত্রে, ওয়াই ডু ইউ থিঙ্ক
দ্যাট আমি বোধহয় এটা আগেও তোমাদেরকে ইয়ে করেছিলাম, একবার জিজ্ঞেস করেছিলাম যে বা ওই টোবা টেক্সিং পড়াতে গিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে রেপটা মানে মেয়েদের বিরুদ্ধে রেপের যে ঘটনাটা রায়াটস গুলোতে বা পার্টিশনের সময় যে রায়াটস গুলো হয়েছিল সেখানে এত বেশি কেন হয়? হোয়াট ইজ দ্য রিজন? মানে স্যার এরকম যে একে অপরের ধর্ম যখন বজায় রাখতে চায় কিংবা আহ, ছেলেদের মধ্যে যখন ছেলেদের দ্বন্দ্ব হয়, তখন তারা বলে যে তোকে দেখে নেবো তোর এরকমই তো বলেছিলেন যে হুম। তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে তার মাকে কিংবা তার বোনকে রেপ করা হয়। মানে এই প্রতিশোধটা তো মেরেও শোধ করা যেতে পারে, কিন্তু রেপ কেন? ওয়াই রেপ? মানে সে ছেলেটাকে পুরোপুরি ভাবে দুর্বল করে দেওয়ার জন্য। রাইট। মানে আমরা বা যারা রায়েট করে তাদের ধারণা এটা যে যদি একটা মানুষের মানে মানুষকে মারতে হয়, মানুষকে যদি দুর্বল করতে হয়, যদি আগে তাকে মারতে হয় তাহলে তাকে দুর্বল করতে হবে, এবং মানসিকভাবে যদি কোনো ব্যক্তি দুর্বল হয়ে যায় তাহলে তাকে মারাটা সহজ হবে বা তাকে মারতেও আর হবে না, সে আর লড়াই করার অবস্থায় থাকবে না, তাকে যদি মানসিকভাবে আমরা দুর্বল করে দিতে পারি। তো মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য তুমি যাকে নিজের সম্মান বলে মনে করো, যদিও সেটা একটা অদ্ভুত টাইপের আর্গুমেন্ট, যাকে তুমি তোমার সম্মান বলে মনে করো তাকে যদি রেপ করে দেওয়া হয়, তাকে যদি নষ্ট করে দেওয়া হয়, তাহলে তোমার যে সেলফ রেসপেক্টটা থাকবে, তোমার যে লড়াই করার যে ইচ্ছেটা থাকবে বা এমনকি বেঁচে থাকারও যে ইচ্ছেটা থাকবে, সেটাও চলে যায়। So the psychology behind the rape of women during riots is that যে যদি কোনো কমিউনিটিকে, যদি কোনো ব্যক্তিকে পুরোপুরিভাবে ভেঙে দিতে হয়, পুরোপুরিভাবে তার বিনাশ করতে হয়, তাহলে তাকে সাইকোলজিক্যালি আগে মারতে হবে। সাইকোলজিক্যালি যদি মারা না হয় তাহলে কিন্তু সে আবার ফিরে ফিরে এসে লড়াই চালিয়ে যেতে পারে, যাতে তার মানে পুরোপুরি তার যে বিনাশটা হয় সেটা যেন তাকে মেরে ফেলে না না করে তার আত্মাটাকে মেরে দেওয়া, তার শরীরটাকে যতটা না মারার চেষ্টা করা হতো তার থেকে বেশি তার আত্মাটাকে মেরে ফেলা হতো। কারণ আমাদের সমাজে, সে মুসলিম সমাজ হোক বা হিন্দু সমাজ হোক বা শিখ সমাজ হোক, আমাদের সমাজে সবসময় আমরা এটা মনে করি যে আমাদের ইজ্জত হচ্ছে আমাদের মা বোনেরা। তো মা বোনেদেরকে যদি অপমান করা হয়, মা বোনেদেরকে যদি রেপ করে দেওয়া হয়, সেটা ওদের অপমান, এবং তাই জন্য আমাদের যে সম্মানটা, আমাদের সম্মানটাও চলে যাবে এবং আমরা উইক হয়ে যাব, আমরা আর লড়াই করতে পারবো না। সো দ্য সাইকোলজি বিহাইন্ড দিস রেপস ওয়াজ দিস। না হলে হঠাৎ করে কেন উইমেনদেরকে এইভাবে টার্গেট করা হবে? দ্যাট ইজ দ্য সাইকোলজি বিহাইন্ড রেপ। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতেও আমরা দেখতে পাচ্ছি যে she was the and the most outraged of them all। ঠিক আছে, আরো অনেক দূরের একটা ওয়েস্টার্ন পাঞ্জাবের একটা জায়গা থেকে এসেছিল এবং ও সব থেকে বেশি দুর্বল, জীর্ণকায়, এবং সব থেকে বেশি ওর উপরে অত্যাচার হয়েছে। She didn't bother to tell them her name or caste. Perhaps she even hesitated to accompany them to the refugee camp. She realized that she would be one of the many to be given in exchange. 50 bonded girls were to be given away for 50 reclaimed. The exchange took place on the border. Black bundles of rags crawled up and down like ghosts let loose from the sepulchres. She was the last one to come. She halted. She wasn't too sure. From one prison to another.
তো এটা অ্যাকচুয়ালি যে এক্সচেঞ্জের যে ব্যাপারটা, বন্ডেড গার্লস মানে যখন রাইটস গুলো হয়, যখন পার্টিশন হয়, তখন কি করা হতো যে হিন্দুরা মুসলিম মেয়েদেরকে তুলে নিয়ে যেত, বা শিখরা মুসলিম মেয়েদেরকে তুলে নিয়ে যেত, আবার মুসলিমরা শিখ মেয়ে এবং হিন্দু মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করতো। বাট যখন একটু শান্ত হতে লাগলো সব জিনিস, তো তখন বলা হলো যে 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 ফ্যামিলির যে মেয়েরা মিসিং আছে তাদের নাম, ছবি টবি ইত্যাদি দেওয়া হলো, এবং দেখা গেল যে অনেক মেয়েদেরকেই ফেরত পাওয়া যাচ্ছে। মানে মুসলিম উইমেনরা এখান থেকে চাইলো যে তাদের ফ্যামিলিতে ফেরত চলে যাবে, আবার হিন্দু এবং শিখ ফ্যামিলিরা চাইলো যে ওখানে যে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হোক। তো এরকম একটা এক্সচেঞ্জ হলো, যেমন ওই পাগলদের এক্সচেঞ্জ হয়েছিল তেমনি এটাও একটা এক্সচেঞ্জ হলো। যেমন প্রিজনারদের এক্সচেঞ্জ হয় যুদ্ধের পরে বা যুদ্ধ শেষ হয়ে যাওয়া কালীন, যে যাদেরকে ধরে রাখে, যে অন্য দলের লোকজনকে ধরে রাখে, তাদেরকে এক্সচেঞ্জ করে দেওয়া হয়। তো এখানেও সেরকমই একটা এক্সচেঞ্জ হলো। কিন্তু এই মেয়েটা ভয় পাচ্ছিল যে ও ভাবছিল যে একটা প্রিজন থেকে একটা জেল থেকে আর একটা জেলে ওকে গিয়ে পড়তে হবে। তো পেট্রিয়ার্কাল সোসাইটিতে সবই জেল, সে মুসলিম হোক বা হিন্দু হোক বা শিখ হোক, ফর আ উমেন এভরি পেট্রিয়ার্কাল সোসাইটি ইজ অ্যাকচুয়ালি এ প্রিজন হাউস। আর এখানে দেখো যখন ওই এক্সচেঞ্জটা হচ্ছে, তখন বলছে যে ব্ল্যাক বান্ডলস অফ র্যাগস, মানে খুবই খারাপ অবস্থায় তারা রয়েছে। র্যাগস বলতে ওই বোড়া যেটা হয়, ওই যেটার মধ্যে চাল ডাল ইত্যাদি আমরা আনা নেওয়া করি, সেগুলো দিয়ে সেগুলো পরা কালো রঙের নোংরা ধুলো মাখা ব্যক্তিরা ঘোস্টের মতন, যেন সেপালকার মানে হচ্ছে টুম, গ্রেভ থেকে ঘোস্টরা বেরিয়ে যেন এদিক থেকে ওদিক হামাগুড়ি দিয়ে যাতায়াত করছে। সো দিস শোজ দ্য পুয়ার কন্ডিশন অফ দ্য উইমেন আইদার ফ্রম দিস সাইড অর দ্যাট সাইড। ইন্ডিয়া থেকে ওখানে যাচ্ছে বা ইন্ডিয়ার তরফে আসছে পাকিস্তান থেকে, কিন্তু উইমেন, দ্য কন্ডিশন অফ উইমেন ইজ সিমিলার। এখানে এরকম নয় যে এখানে বেটার কিছু দেওয়া হয়েছে বা বেটার কিছু অবস্থায় তারা রয়েছে আর ওদিকে তারা খুব খারাপ অবস্থায় রয়েছে, এরকম কোনো ব্যাপার নয়। they are in the they are in similar condition, ঠিক আছে। From the transport was ready, the police and the army personnel would accompany them too. The social service volunteers were generous in their consolation. Still, someone had to gently force her into the vehicle bound for the camp. তো যদিও ওখানে পুলিশ ছিল, আর্মি ছিল, সোশ্যাল যে ভলেন্টিয়ার্সরা ছিল, সবাই ছিল, তারা সবাই মানে কনসোল করছে, সবাই ভালো ভালো কথা বলছে, পেপ টক দিচ্ছে যেটাকে বলে, কিন্তু তাও দেখা গেল যে ওই মেয়েটাকে শেষ অবধি একজন একটুখানি ফোর্স করলো, একজন একটুখানি মানে সামান্য শারীরিক শক্তি ব্যবহার করে তাকে ওই ট্রাকে তোলা হলো ক্যাম্পে চলে যাওয়ার জন্য। The women were looked after well in the camp. They rejoiced as though they had been reunited with their lost children. The relatives of some of those women joined them in the camp. Some asked after their kinsfolk. Only only one of them sat quietly all by herself in a corner. She did not lift her veil. As the lady volunteer approached her with some food, she exploded. Damn your crumbs of bread, I want a gun or a dagger. Wouldn't mind a little poison either. It's that what I want, first and last. তো এই যে মেয়েটি যার ব্যাপারে কথা হচ্ছে, সে চুপচাপ বসেছিল, অথচ অন্য যে প্রিজনাররা তারা নিজেদের বাড়ির লোকের কথা জিজ্ঞেস করছে, তারা জিজ্ঞেস করছে যে কে কোথায় আছে, কিভাবে কার সাথে মানে ইয়ে করা যেতে পারে, দেখা করা যেতে পারে, কিভাবে সে তাদের বাড়ি ফিরবে। তারা খুশি হয়েছিল, যেন মনে হচ্ছিল যে তারা তাদের
হারিয়ে যাওয়া সন্তানদেরকে ফেরত পেয়েছে, এরকম এক ধরনের খুশি তাদের মধ্যে ছিল। মানে ওরা ভাবছিল যে আমরা এখন নিজেদের জায়গায় চলে এসেছি, বা আমরা আমাদের হিন্দু জায়গায় বা শিখ জায়গায় চলে এসেছি, যেহেতু এটা পাঞ্জাব তাই জন্য এখানে শিখ কমিউনিটি আছে। আর ক্যাম্পে ওদের সাথে কেউ খারাপ ব্যবহার করেনি, সবাই ভালো ব্যবহারই করছে। কিন্তু এই মেয়েটিকে যখন খেতে দিতে আসলো কেউ, তখন সে বলল যে তোমার এই রুটির টুকরো আমার চাই না, আমার একটা ছুরি বা একটা বন্দুক চাই, বা একটুখানি বিষ হলেও চলবে। The lady volunteer stood aghast. This woman must have gone mad. Well, who wouldn't under these circumstances? What is indeed amazing is that she is alive. As good many of these women keep crying. Some of them recount their painful lives. That old woman there is the mother of 9 children, who in turn have given her 50 children of their own. She has indeed been a mother to the whole village, to both Hindus and Muslims. The family decided to stay on because of their mother's insistence that she should breathe her last in her own village. Today she alone remains. Her children were killed, the girls were abducted, her house was gutted, gutted মানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, and there she stood in the courtyard supporting herself on a stake, watching her house burn down to ashes. Yet she lives on, she eats, sleeps and talks, hope, passion for life. তো একজনকে দেখানো হচ্ছে সবাই এখানে কাঁদছে, বা ওর কথা শুনে যে ভলেন্টিয়ারটা ছিল সে বলল নিশ্চয়ই পাগল হয়ে গেছে। আর কে না পাগল হয়ে যাবে? এরকম ধরনের অত্যাচার যদি কোনো মানুষের উপরে করা হয়, যে কোনো মানুষই তার মাথার ভাবনা চিন্তার শক্তি খুইয়ে দেবে। এবং একটা মহিলাকে দেখানো হচ্ছে যে একজন বয়স্ক মহিলা, সে তার 9টা বাচ্চা ছিল, আর এখন এই ক্যাম্পে এসে সে ভলেন্টিয়ারিং করছে, এবং সে এখানে যতগুলো মেয়েদেরকে আনা হয়েছে সবাইকেও নিজের সন্তান বলে মনে করছে, অথচ ওর নিজের সন্তানদের নায় মেরে ফেলা হলো, আর নায় অ্যাবডাক্ট করা হলো, তুলে নিয়ে যাওয়া হলো, কিডন্যাপ করা হলো, আর বাড়িটাকে জ্বালিয়ে দেওয়া হলো। আর এইসব জিনিস ও চোখের সামনে দেখলো, কিন্তু এখন ও জীবনটাকে আবার নতুন করে বাঁচতে শিখেছে, নতুন করে সে জীবনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যে যা হয়েছে হয়েছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, কথা বলছে, আশা তার মনের মধ্যে আছে, এবং বেঁচে থাকার একটা ইচ্ছে তার মনের মধ্যে রয়েছে। There you see another woman now at her breakfast, chewing hard at dirty bits of chapati. Her cheeks and breasts were swollen, her clothes were torn. She had been married to a big officer in Sindh. She set out with her 3 children as soon as the people had been warned of the revolt. Tragedy overtook her car and waylaid her. She was violated in front of her husband's body, which lay ripped open and scattered. She could only see the blood-stained hands of her children. Someone reclaimed her body, more dead than alive, from the railway tracks. Alas, she hasn't yet died. তো আর একজন মহিলার ব্যাপারে বলছে যে চেষ্টা করছে একটা নোংরা রুটির টুকরো খেতে। সিন্ধ বলে একটা জায়গা আছে পাঞ্জাবে, সেখানে একজন অফিসারের সাথে ওর বিয়ে হয়েছিল। ওদেরকে ওয়ার্ন করা হলো যে যখন রাইটস হচ্ছে পালিয়ে যেতে, তো পালাতে গিয়ে ওদেরকে রাস্তায় দাঙ্গাইরা ধরে নিল। দাঙ্গাইরা ধরে নিয়ে তার হাজবেন্ডকে মেরে ফেললো ওর চোখের সামনেই, এবং ওকে রেপ করলো, আর বোধহয় ওর বাচ্চা কাচ্চাগুলোকেও মেরে ফেললো। আর যখন ভলেন্টিয়াররা বা যখন পুলিশ বা রেস্কিউ পার্টি ওখানে গেল, তখন ওকে বেশি মৃত কম জীবিত এই অবস্থায় পাওয়া গেল। কিন্তু সে এখনো, দুঃখের বিষয়, সে এখনো মারা যায়নি, সে এখনো বেঁচে আছে, এবং এই মুহূর্তে রুটিটা খাওয়ার চেষ্টা করছে। On the other side of the hall, a Sikh girl is consoling a Hindu child. Another child has now dozed off, crying. Loud wails everywhere after one's parents. No one answers. Where are those parents? কেউ কিছু মেসেজ করছে কি? Yes, I mean this makes us angry, this makes us sad,
this should make us go into a kind of a revolt, uh, um, that we should understand on what lines people try to divide human beings, and what is the result of these things, কি পাওয়া যায় এটার থেকে আলটিমেটলি, সেটাও আমাদেরকে ভাবতে বাধ্য করে এই শর্ট স্টোরিজ গুলো। ইমোশনাল হওয়ার পরের যে পরের মুহূর্তটা, সেটা আমাদেরকে এটা ভাবতে হবে যে আর যেন এই জিনিসগুলো না হয়, কারণ কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে আমাদের সামনে ওই জিনিসগুলো একসময় উঠে আসবে। আমাদের কোনো উদ্ধত্ত নেতা বা আমাদের কোনো উদ্ধত্ত বন্ধু এসে আমাদেরকে বলবে, এই চল ওখানে গিয়ে ইয়ে করি, দাঙ্গা করি, বা অমুক জায়গায় গিয়ে আমরা একত্র হই এবং আক্রমণ করি বিভিন্ন লোকের বিরুদ্ধে। So then you should realize that no, this should stop, and এটা কোনো ন্যাশনাল কোনো মুভমেন্ট ছিল না, এটা কোনো কোনো জায়গায় এটাই জিনিসটা হয়েছে, সব জায়গায় হয়নি। মানে মানে যেখানে একদিকে যেখানে হিন্দু পপুলেশন বেশি বা মুসলিম পপুলেশন বেশি, সেখানে অ্যান্ড ইট বিকামস দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য মেজরিটি টু প্রোটেক্ট দ্য মাইনরিটি। সো these stories are reminders what human beings can do to each other, and also যেহেতু মানে হিস্ট্রি নিজেকে রিপিট করে, আমাদেরকে এই শিক্ষাটাও দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা থেকে, যে হিস্ট্রিটা আবার কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো ফর্মে রিপিট করবেই। তো সেই রিপিটিশনের ক্ষেত্রে আমরা যেন অ্যালার্ট থাকি, আমরা যেন গুজবে কান না দিই, আমরা যেন যাদের সাথে এত বছর আমরা থেকেছি, যাদের সাথে আমাদের বন্ধুত্ব, তারা যেন হঠাৎ করে কোনো নেতার কথা শুনে আমাদের শত্রু না হয়ে যায়, সেই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে বাধ্য করে এই শর্ট স্টোরিজগুলো। যাই হোক, একটা শিখ গার্ল দেখা যাচ্ছে একটা হিন্দু চাইল্ডকে কনসোল করছে, সান্ত্বনা দিচ্ছে, আর একটা বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, কেউ কোনো জায়গা থেকে অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসছে, বা সব জায়গা থেকেই কান্নার আওয়াজ আসছে, কারুর বাবা মা মরে গেছে, কিন্তু সেই পেরেন্টসদের, সেই বাবা মা, সেই অভিভাবকরা কোথায় আছে তার উত্তর কারোর কাছেই নেই, বা আমাদের সবার কাছেই হয়তো সেই উত্তরটা আছে যে তারা মারা গেছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে, কিন্তু সেই উত্তরটা বাচ্চাদেরকে কে দেবে, সেইটা একটা বিষয় আর কি, সেটা একটা ব্যাপার। কেউ কিছু বলছো কি? Among them are people who ran for life for several miles. Many have arrived with bruised feet, broken limbs, and withered bodies, not to speak of their fear of fever and epidemics. Despite all this, they seem to have got used to this way of life. অনেকে মিলের পর মিল নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়েছে, অনেকে এখানে যে ক্যাম্পে এসছে তাদের পাতে ফোস্কা পড়ে গেছে, তাদের হাত পা ভেঙে গেছে, তাদের শরীর মানে ইয়ে হয়ে গেছে, পুরোপুরি উইথার্ড হয়ে গেছে, মানে তাদের শরীরে আর কোনো ভাইটালিটি নেই। অরুণ, এই প্রিয়া কুন্ডু, তুমি কিছু বলছো কি? তোমার আনমিউট হয়েছিল। ওকে, খারাপ অবস্থায় তারা এখানে এসছে, তাদের ভয়ও রয়েছে যে এখানেও যদি কোনো গন্ডগোল হয়, বা তাদের ভয় রয়েছে যে এক জায়গায় যদি অনেক লোক থাকে সেখানে কলেরা, ডিসেন্ট্রি ইত্যাদি এরকম ধরনের এপিডেমিক্স হতে পারে। তাছাড়াও তারা মানে এ সত্ত্বেও তারা এই ধরনের জীবনযাপনের সাথে ইউজ টু হয়ে গেছে, এই ধরনের জীবনযাপনটাকেই তারা তাদের জীবন বলে মেনে নিয়েছে। She observes everything about her. She doesn't cry now, but her eyes are dim with pity and despair. At times,
Her eyes reflect the hate and cynicism of one who despises the whole world. Her belly remains big even though she hasn't had food for 4 days. She clenches her fist, aims it at her belly, but now the occupants of the camp have begun to notice this small woman, good looking and noble, and perhaps born into a well to do family. Her frail body evidently cannot stand such torture, the 4-day fasting, and much else besides. Maybe she was the darling of her parents, the beloved of her husband, but by now inevitably the report of her condition must have reached the camp doctor. তো এদিকে দেখা যাচ্ছে যে একজন, যার কথা আগেও আমরা দেখছিলাম, একজন মেয়ে, সে চারিদিকে কি হচ্ছে না হচ্ছে সেগুলো সবই দেখছে, অবজার্ভ করছে, কিন্তু আর কাঁদছে না। কিন্তু তার চোখগুলো ছোট হয়ে এসছে উইথ পিটি অ্যান্ড ডিসপেয়ার, হোপলেসনেস এবং নিজের ওপরে সেলফ পিটি বা অন্য লোকের ওপরেও পিটিতে তার চোখগুলো মানে অসার মতন হয়ে গেছে। কোনো কোনো সময় তার চোখের মধ্যে প্রচন্ড ঘেন্না এবং সিনিসিজম, মানে অবিশ্বাস বা কোনো জিনিসকে বিশ্বাস না করার যে একটা ভাব থাকে সেটা চলে আসছে। তবে ওর পেটটা অনেক বড় হয়ে রয়েছে, যদিও সে খাবার খায়নি। সে নিজের মুঠো করে নিজের পেটের মধ্যে নিজে ঘুষি মারছে। এবার আস্তে আস্তে এই ছোট্ট মহিলাটিকে সবাই নোটিস করতে লাগলো, যাকে সুন্দর দেখতে, যার মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে। নিশ্চয়ই কোনো এক বনিদি বাড়ির সে মেয়ে, আর সে এখন এতই রোগা হয়ে গেছে, এতই জীর্ণকায় হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে যে এরকম টর্চার 4 দিন ধরে না খেয়ে রয়েছে বা অন্য রকমের অনেক অত্যাচার তার উপরে হয়েছে, সে আর নিতে পারবে না। সবাই ভাবছে এটা হয়তো সে নিজের বাবা মার প্রিয় মেয়ে ছিল, প্রিয় বাচ্চা ছিল, হয়তো তার হাজবেন্ড তাকে ভালোবাসতো খুব, কিন্তু এখন দেখা যাচ্ছে এই তার অবস্থা। এবং যে ক্যাম্পের যে ডক্টর আছে তার কাছে রিপোর্টটা চলে গেছে যে এরকম একজন মহিলা আছে যে খাচ্ছে না বা যে এরকম ভাবে নিজের উপরেই নিজে অত্যাচার করছে, তো ডাক্তার তাকে দেখতে আসবে। The doctor coaxed her to drink milk. He begged her, won't you drink this milk for me, sister? Why don't you realize that this life is also valuable for our beloved country? One life, one life. She broke into tears and said, why one life? How many lives have we lost now? Look at me, I am damned too. You want me to live on still and sow the seed of damnation? তো ডাক্তার ওকে অনেক বলে কয়ে ওকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে, ওকে বলছে যে দেখো তোমার প্রাণটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি, এরম ভাবে তুমি তোমার প্রাণটা দিয়ে দিও না আমাদের দেশের জন্য। তোমার এক একটা প্রাণ আমাদের কাছে ভ্যালুয়েবল। তো বলছে ও একটা প্রাণ এরকম করেও বলছে যে কত প্রাণ চলে গেল, আমার দিকে তাকাও, আমি 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 নরকের যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি, আর তুমি কি চাও যে আমি নরকের এই বীজটাকে আমি এই দুনিয়ায় নিয়ে আসি? মানে she had been raped and now she is pregnant with the child of one of the rapists, and she does not want to give birth to this child for obvious reasons. So that's why she does not want to eat. She actually wants to starve the fetus in her womb to death. She continued sobbing, my life doctor, may I ask you something? Tell me, are you able to destroy something which must be destroyed just as much as you can preserve something you think must be preserved? Now this life bred of damnation, conceived in consequence of inhuman rape and ignorance, tell me doctor, can you destroy this, save another life, can you do that? তো ও ডাক্তারকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে চাইছে যে ও অ্যাবর্শন করতে পারে কিনা, বা ওর পেটে যে বাচ্চাটা আছে সেটাকে ডাক্তার নষ্ট করে দিতে পারে কিনা, সেই জিনিসটাকে নিয়ে ও মানে জিজ্ঞেস করছে আর কি ডাক্তারকে, যে এরকম যদি করা যেতে পারে। কারণ এই ধরনের লাইফের থেকে, বা যে ধরনের লাইফ এই বাচ্চাটা হয়তো বড় হয়ে পাবে, সেই ধরনের লাইফের থেকে এটা বেটার যে বাচ্চাটাকে জগতে আসার আগেই মেরে ফেলা হোক। She raised her eyebrows in question. The doctor turned pale. He wasn't quite prepared to answer something like this when he came to the camp. He was a disciple of the supreme master of Ahimsa
It was at his master's instance that he had given up a well-paying job to serve the refugees here. ডাক্তারের চোখ কপালে উঠে গেছে এইসব শুনে। আর ও অহিংসা প্র্যাকটিস করে, এবং মাস্টার অফ অহিংসা বলতে গান্ধীকে এখানে রেফার করা হচ্ছে। তো গান্ধীর শিক্ষা বা গান্ধীর কথায় সে নিজের চাকরি বাকরি ছেড়ে এখানে এসছে, এবং এইসব কথা শোনার জন্য বা বলার জন্য সে আসেনি, এবং সে রেফিউজিদের সেবা করতে এখানে এসছে, কিন্তু এইসব কথা শুনে ওর খুব কষ্ট হচ্ছে বা খারাপ লাগছে। Her demand was loud and clear. Further, he was trained and adequately equipped for the task, but still, would it be proper? He was stricken with a kind of moral cowardice. Breaking an egg and wringing another's neck are taking away lives in different ways. তো বলছে যে ও মানে ডাক্তার যেহেতু, তাই জন্য ও জানে যে কিভাবে অ্যাবর্শন করতে হয়, কিভাবে অপারেশন করতে হয় ইত্যাদি সবকিছুই জানে, কিন্তু এটা তো প্রপার নয়, মানে এটা তো করা উচিত নয়, কারণ মানে ওর মনের মধ্যে একটা ডিলেমা শুরু হয়ে গেছে, মরাল কাওয়ার্ডাইস, মানে ও ডিসাইড করতে পারছে না যে কোনটা করলে ঠিক হবে, কারণ কোনো ভ্রূণ হত্যাটাও হত্যা, আর কারোর গলা টিপে মেরে দেওয়াটাও হত্যা, দুটোই হত্যা আর কি। তো দিস ইজ নট রাইট। হি স্পোক লাইক আ বেদান্তিন। বেদান্তিন মানে যে বেদ পড়েছে, বেদের পণ্ডিত যে। Sister, who are we to fight the decree of destiny? Look, I am a doctor. I have no moral right to take away someone's life. I can only redeem it. Look at the lakhs of people in this camp. There are many more like them in other camps too. We will overcome this storm that rages over the east and west of our land. Bharat will endure. Are you not a woman of India? Cheer up, here, drink this milk. তো ওই কথা না বলেও বলছে যে দেখুন, আমি প্রাণ বাঁচাতে পারি, আমি প্রাণ নেওয়ার আমার কোনো অধিকার নেই। এত লাখ লাখ লোক এখানে রয়েছে, আর এরকম অনেক ক্যাম্প আছে যেখানে আরো লোকজন রয়েছে। আমরা এই ঝড়টাকে, আমরা যেটা আমাদের ইস্ট অ্যান্ড ওয়েস্ট দুটো দিকেই বয়ে চলেছে, এই ঝড়টা, এই পার্টিশনের ঝড়, এই রাইটিং এর ঝড়, মার্ডার, রেপ, এগুলো সবের ঝড়টা আমরা ঠিক কাটিয়ে উঠবো। ভারত এইসব জিনিসের থেকে একদিন মাথা তুলে দাঁড়াবে, আর তুমি হচ্ছে সেই ভারতের একজন মহিলা। আর কান্নাকাটি করো না বা আর এইসব নিয়ে ভেবো না, এবং দুধটা খেয়ে নাও। She said nothing in return. She drank the milk, however. It does not matter whether it was the doctor's sermon or her zest for life that eventually prevailed upon her desperate obstinacy. Since then, she has been eating regularly. তো সে ডাক্তারের কথা শুনেই হোক বা নিজে বেঁচে থাকার তাগিদেই হোক, সে কিন্তু দুধটা খেলো, এবং তারপর থেকে ডাক্তার এর এইসব কথাগুলো বলার পর থেকে, ডাক্তারের সাথে কথা বলার পর থেকে ও রেগুলারলি খাওয়া মানে খেতে শুরু করে দিল। The camp register entered her name as Jyoti. It was a Sikh woman who told us that her name is Jyotirmayi Devpal. We began to hear some more and more about her presently, that Jyoti's mother and the Sikh lady came from the same village, that even after coming of age, Jyoti had gone about refusing to veil her face, that she had spurned the proposal for marriage from a zamindar, true to her self-assertive nature, and so on. The women in her village were rather amazed at this girl's independent ways. Maybe now she is paying too high a price for such indulgence. তো আমরা জানতে পারলাম যে মেয়েটার নাম জ্যোতি, আর একজন শিখ উম্যান যে ওই ক্যাম্পে ছিল, সে বলল যে অ্যাকচুয়ালি ওর পুরো নাম হচ্ছে জ্যোতির্ময়ী দেবপাল, এবং জ্যোতির মা আর ওই লেডিটা, শিখ লেডিটা যে নামটা বললো ওর, তারা একই গ্রামে থাকতো, এবং জ্যোতি খুব মানে স্বাধীন চেতায় একজন মেয়ে ছিল। তার মানে বড় হয়ে যাওয়ার পরেও সে ঘুমটা দিতে নারাজ ছিল, ঘুমটা দেয়নি। তারপরে রাস্তায় নিজের মতন ঘুরে বেড়াতো, টম বয় টাইপের অনেকটা ছিল। তারপরে মানে জমিদাররা ওকে প্রপোজ করতে আসলে ও জমিদারদেরকেও ইয়ে করে দিত, স্পার্ন করে দিত, মানে ওদের ইয়েটাও মানতো না, যে মানে ওদের প্রপোজালটাকে রিজেক্ট করে দিত। তাই জন্য ওই শিখ উমেনটা হয়তো বলছে যে হয়তো এরকম ধরনের একটা জীবনযাপন ও করতো বলেই ওকে এত বড় একটা
প্রাইস দিতে হয়েছে, ওর 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 যে জীবনযাপনটা ছিল সেটার জন্য ওকে এইভাবে এখন ওর এই অবস্থা। মানে আমরা অনেক সময় বলি যে যারা স্বাধীন চেতা হয় তাদের যদি কিছু ক্ষতি হয়, তাদের যদি কিছু খারাপ হয়, তখন আমরা মনে করি যে নিশ্চয়ই ওরকম টাইপের ছিল বলে, একটু বেশি বাড়াবাড়ি করতো বলেই ওর এরকম হয়েছে। The crowd in the refugee grew day by day, different costumes, different languages, men, women, children, the young and the old, and the number swelled, and new stories, loud clamor as never before. And in the midst of all these, no one bothered about Jyoti. In that ocean of mass movement, she was but a wave. She witnessed many births in the camp, more deaths than births. In the camp, one could witness all the scenes of human life. তো দিনকে দিন ওই রেফিউজি ক্যাম্পে আরো বেশি লোকজন আসতে লাগলো, সব ধরনের লোক, সব ধরনের জাতি পোশাকের মানুষরা আসতে লাগলো, যুবক, বৃদ্ধ, সবাই বিভিন্ন জায়গা থেকে আসলো, নতুন গল্প আনলো সবাই, বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের চাহিদা থাকলো, বিভিন্ন ধরনের অসুবিধে থাকলো, কেউ জ্যোতির ব্যাপারে আর খোঁজ নিল না। আর এই জনসমুদ্রে সে মাত্র একটা ঢেউ ছিল, ঢেউ আসে আর যায়। অনেক জন্ম দেখলো ক্যাম্পটা, অনেক মৃত্যুও দেখলো, মৃত্যু বেশি। আর এই ক্যাম্পটা যেন জীবনের একটা ছোট্ট রিপ্রেজেন্টেশন হয়ে গেল, a small stage for the drama of life. At sunset, people gathered under the big leafy tree at the backyard of the camp. They were villagers who knew little of national politics. They all belonged to that beautiful land of 5 rivers and sugarcane fields, the land where the wheat fields swayed in laughter as the breeze blew over them, where the buffaloes grazed in the fields. Far away in the desert, a caravan of camels crawled towards the adjacent village. On many evenings like this one, these men had returned home humming tunes, their work tools balanced on their shoulders, and those houses. They have been hounded out of their houses, those ancestral homes they had inherited and which they would have passed on to their progeny. They have been driven away from them like stray dogs, hunted out of them like wild hen. How did this happen? Who was at fault? বিকেলবেলা হলে ওই ক্যাম্পের যে লোকজনরা থাকতো তারা একটা বড় গাছের তলায় জড়ো হতো, এবং তারা সাধারণ গ্রামের লোক ছিল, তারা পলিটিক্সের ব্যাপারে বেশি কিছু জানতো না। তারা ওই জায়গার লোক ছিল যেখানে 5টা নদী বয়ে যায়, যেখানে সুগার কেন ফিল্ডস আছে, যেখানে সুগার কেন আখের গাছ, আখের মাঠ আছে, আর যেখানে সবসময় হাসি খুশি লোকজন থাকতো, যেখানে ঠান্ডা বাতাস বইতো, বাফেলোজরা, মোষরা মাঠে ঘুরে বেড়াতো। মানে একটা দ্য ইমেজ অফ ট্র্যাঙ্কুইলিটি, দ্য ইমেজ অফ পিস, দ্য ইমেজ অফ কন্টেন্টেডনেস, সাধারণ জীবনযাপন যেমন আমরা করি, সুখে শান্তিতে বাস করার যে জীবনযাপনটা। তো এই যে কোভিডের যে সিচুয়েশনটা, এটা অনেকটা, মানে আমি বলবো না মানে পার্টিশনের মতন ভায়োলেন্ট, বাট it has created a lot of changes in our lives. Many people have died out of this ailment. Many people are struggling with their lives, and this has also created a lot of changes in a number of people's lives. অনেক কিছু পাল্টে দিচ্ছে এই 3 বছর, মানে এটা 3rd year রানিং আর কি কোভিডের। 2020, 2021 এবং এখন 2022 শুরু হয়েছে। পার্টিশন তো কয়েক মাস চলেছিল, মেবি 1 বছর মতন গন্ডগোল চলেছিল, তারপরে ধীরে ধীরে জিনিসগুলো ঠিকঠাক হয়ে গেছিল। কিন্তু এখানে এই কোভিডের সিচুয়েশনে, যদিও এটা একটা ভায়োলেন্ট নয়, এতটা র্যাপিড নয়, কিন্তু অনেকের চাকরি চলে গেছে, অনেকের কাছে কাজ নেই, অনেকের দারিদ্রতা সীমার নিচে চলে গেছে, অনেক রকমের অনেক সমস্যা বিভিন্ন মানুষদের হয়েছে এখানে। তো we have to understand that these
this time that we are living in is no different or no less significant than the time of partition. আমরা এমন একটা সময় ফরচুনেটলি or আনফরচুনেটলি আমরা জীবনযাপন করছি যেখানে দেখা যাচ্ছে যে আমাদের পুরো সোসাইটি, আমাদের লাইফ, আমাদের যে হিস্ট্রিটা, এটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমরা কেউ কোনোদিনও ভাবতেই পারতাম না যে বাড়িতে বসে কলেজের ক্লাস বছরের পর বছর চলবে। কেউ ভাবতেই পারতো না যে এত কিছু জিনিস পাল্টে যাবে। প্যারালাইজ করে দিয়েছে, দ্যাট ইজ ডিবেটেবল। মানে ইমাজিন দ্যাট উই আর অল আইদার eggs or potatoes. আমরা নাই ডিম আর নাই আলু। কি করে বোঝা যাবে যে যদি আমরা আলু হই তাহলে গরম জলে আমাদের সেদ্ধ করার ফলে আমরা নরম হয়ে যাব, আর যদি আমরা ডিম হই তাহলে যত আমাদেরকে সেদ্ধ করা হবে তত আমরা শক্ত হব। সো whatever the situation is, the সিচুয়েশনটার সাথে আমরা কিভাবে ডিল করছি, কিভাবে আমরা নিজেদেরকে সেটার সাথে মানিয়ে নিচ্ছি, সেটা ম্যাটার করে। প্যারালাইজ ইন দ্য সেন্স দ্যাট তোমাদের হয়তো এটা মনে হতে পারে যে ফিজিক্যাল মুভমেন্টের জন্য তুমি ভাবছো যে প্যারালাইজ হয়ে যাচ্ছি বা হয়ে গেছে স্টুডেন্টরা, আর পড়াশোনার অপরচুনিটি বা পড়াশোনার তাগিদটা কমে গেছে বলে তোমাদের মনে হচ্ছে যে প্যারালাইজড হয়েছে। Why are you saying that you are paralyzed? পারভেজ? মানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে মানে গভর্নমেন্ট ইনস্টিটিউশনে কন্ট্রোল করছে, সেটার জন্য প্যারালাইজ বলছে। শিক্ষা ব্যবস্থাকে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কিছুই কন্ট্রোল করে না। The thing you have to understand this, that you have time now. যে টাইমটা তুমি কলেজে আসা যাওয়াতে তোমার লাগতো, এবং যে টাইমটা কলেজে যে সময় ক্লাসটা হতো না সেই সময় তুমি নাই গল্পগুজব করতে, নাই কলেজে এমনি থাকতে, সেই টাইমটা কিন্তু তোমাদের কাছে আছে এখন। It depends upon your reaction to the situation rather than the situation itself that defines you. Nothing can paralyze you. I mean, yes, physically maybe মানে তাগিদ নেই বলে তুমি যাচ্ছ না যে কোনো জায়গায়, but why don't you spend this time on building your mind? Why don't you spend this time on building your body? Why don't you spend this time writing and learning? একজন স্টুডেন্টের মেন অকুপেশনটাই হচ্ছে পড়াশোনা করা, মানে মেনলি। And this extra time that you are getting, I think, turn this যেটাকে বলে বদদুয়া or অভিশাপ, turn this bane into a boon. Make the most of the time that you have right now. এরকম ধরনের টাইম, এক্সট্রা টাইম তোমরা পড়াশোনা করার জন্য জীবনে আর পাবে না। এনার্জিটা পাচ্ছ না পড়াশোনা করার জন্য, বিকজ ইউ থিঙ্ক দ্যাট যেহেতু অনলাইন টেস্ট হবে তাই জন্য তোমাদের পড়াশোনা না করলেও চলবে, এবং তোমাদের উদ্দেশ্য যদি শুধু ডিগ্রিটা পাওয়ার থাকে তাহলে সেটা মানে এই মানসিকতা নিয়ে মানুষ কোনো সময়ই পড়াশোনা করে না। কিন্তু যদি তোমার উদ্দেশ্য এটা থাকে যে তুমি ডিগ্রিটা পেয়ে নেক্সট কি করবে, তুমি কি মানে পড়াশোনাটা চালিয়ে যাবে, তোমার কি হাইয়ার কোনো অ্যাম্বিশন আছে, না তুমি এসি সারানোর কাজ শিখবে, দ্যাট ডিপেন্ডস।
যে তুমি এর পরে কি করতে চাইছো। এবং তুমি হয়তো ভাবলে যে আচ্ছা ঠিক আছে, ওই একজন ভদ্রলোক এসে বলছে যে ওর গ্যারেজে একজন মেকানিককে লাগবে, তো আমি মেকানিক হয়ে যাই, কারণ মেকানিকদের এখন অনেক ডিমান্ড, আর মাসে আমি 30-40 হাজার টাকা রোজগার করে নেব। ওয়েল দ্যাট ইজ ট্রু। আই মিন, তুমি যদি মেকানিক্স মানে গাড়ির মেকানিক্সের কাজ ভালো শেখো, দেন ইউ হ্যাভ লট টু আর্ন ফ্রম দেয়ার। বাট দিস ডিসিশন দ্যাট ইউ মাইট টেক টুডে, আরও ধরো 10 বছর পরে যে ব্যক্তি তোমার বন্ধু তোমার সঙ্গে পড়াশোনা করছে, সে মেকানিকের কাজটা না শিখে তো এখন 30-40 হাজার টাকা বা 20-30 হাজার টাকা রোজগার করলো না, ঠিক আছে, বাট 10 বছর পরে দেখা গেল যে ও যে প্রথম চাকরিটা পেলো, 10 বছর নয় বা হয়তো 6-7 বছরে ও যে প্রথম চাকরিটা পেলো সেটাই 60,000 টাকার চাকরি, অ্যান্ড দেন ইট গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড ইট ইনক্রিজেস। আমি আমার অনেক বন্ধুদের মনে আছে, আমার নিজের যারা আমার সঙ্গেই পড়াশোনা করতো, মেবি দে ওয়ার ব্রাইটার দ্যান মি, দে ওয়ার বেটার দ্যান মি, বাট they thought that they do not have the time to wait for a job. They cannot study anymore and they should engage themselves in some kind of a job. Well, somebody I remember took a job in the bank. বললো যে না, আমার দ্বারায় অত পেশেন্স নেই, আমি নেট সেট পড়ার মতন অনেক সময় লাগবে, আমি অতটা কিছু করতে পারবো না, আমি বিয়ে থাও আমাকে করতে হবে, আমি ব্যাংকে জব করে নেবো। তো হি স্টার্টেড ওয়ার্কিং ইন আ ব্যাংক। নাও when this COVID situation started, ব্যাংকে তো যেতে হচ্ছে, তো he was saying that তোরা তো বসে বসে মাইনে পাচ্ছিস, and I said that we had this discussion like 10 years back, মানে আমি এমএ পাস করেছি 2007-এ, তো 13 বছর 14 বছর আগেকার কথা, আগেকার ডিসকাশনটা আমি ওকে মনে করালাম যে তোর মনে আছে তুই বলেছিলি যে অতদিন অপেক্ষা করার সময় নেই। আমি ওই সময় দিনে হয়তো একটা বাপুজি কেক খেয়ে আমি চালিয়েছি, কিন্তু আমি অপেক্ষা করেছি যে কবে এর থেকে বেটার কিছু আমি একটা পাবো, কারণ আমি একটা চাকরিতে ঢুকে গেলে সেখানে যে সময়টা আমাকে দিতে হবে সেই সময়টা দিয়ে আমি পড়াশোনা করতে পারবো না, বাট স্কুলের চাকরি করলে আমি হয়তো সেই সময়টা দিতে পারবো, বা অন্য ধরনের কাজ করলে আমি সেই সময়টা দিতে পারবো। আর আমি একটা সময় অনেক কষ্ট করেছি, অ্যান্ড নাও আই অ্যাম অ্যাট আ রিলেটিভ হাই গ্রাউন্ড। ব্যাংকের চাকরি পেতে গেলে অনেক পড়াশোনা করতে হয়, সেটা সহজ ব্যাপার নয়, বাট it is less difficult, or it was less difficult back then than getting a job in the college or in the school. He didn't wait, he didn't try, and he then says যে আমি বসে বসে মাইনে পাচ্ছি। So there was a situation in our lives where we had to take a firm decision, and I took the decision of the difficult way, more difficult way, and he took the decision that he would take a less difficult way. The difficult, both the situation was difficult for both of us. তো কোভিডের জন্য তোমার কি প্যারালাইজ হয়েছে? লাইক তোমাকে অনলাইন পরীক্ষা দিতে হচ্ছে বলে তুমি পড়াশোনা করছো না, বাট হু স্টপড ইউ ফ্রম স্টাডিং? গভর্নমেন্ট বলেছে পড়াশোনা না করতে, টেক্সট না পড়তে, টেক্সটটুকু পড়ো, তাহলেও তো অনেক কিছু হয়। আর তুমি গ্র্যাজুয়েশনের পরে কি করতে চাইছো সেটার ওপরে ভাবো, যে সেটার জন্য তো তোমাকে পড়তেই হবে। তুমি যদি না পড়ো তাহলে দেখা যাবে যে তুমি অনলাইন টেস্ট সেটাও হলো, কিন্তু সেটা এমসিকিউ হলো এবং টেক্সট থেকে কোয়েশ্চেন্স করছে, আর তুমি কিছুই জানছো না, কারণ তুমি টেক্সটটাকে পড়ো, কারণ তুমি বলবে যে কোভিডের জন্য এটা হয়েছে। না, কোভিডের জন্য কিছুই হয়নি। ইউ আর রেসপন্সিবল ফর স্টাডিং অর নট স্টাডিং, সিম্পলি। ঠিক আছে, এনিওয়ে, সো অ্যাজ আই ওয়াজ সেইং দ্যাট কোভিডের যে এই সিচুয়েশনটা চলছে, এটাও কিন্তু আমাদের দৈনন্দিন জীবন যেভাবে আমরা যাপন করছিলাম এত বছর, মানে আমি 35-36 বছর বা 34 বছর ধরে যেভাবে আমি জীবনযাপন করতাম,
সেই জীবনযাপনের কমপ্লিটলি একটা অন্যভাবে আমাকে জীবনযাপনটা এখন করতে হচ্ছে। সেডেন্টারি লাইফ হয়ে গেছে, আরো বেশি বেশি আমি বসে আছি, হাতে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথা এসব হচ্ছে। But who is stopping me to get better? Who is stopping me from like doing exercises? Government? No. Anyway, তো এই পার্টিশনের সাথেও আমরা কিভাবে, তখনকার লোকেরা কিভাবে কোপ আপ করেছিল, কিভাবে লড়াই করেছিল, কিভাবে বেঁচে উঠেছিল, কিভাবে ফেরত এসেছিল নিজের জীবনে, সেটাও আমাদেরকে এই কোভিডের সাথে আমরা যেভাবে রিয়্যাক্ট করছি সেটাও সেইভাবে তখন মানে একটা রিয়াকশনের ব্যাপার ছিল। যাই হোক, তো এখন দেখা যাচ্ছে যে তাদের বাড়ি থেকে তাদেরকে খেদিয়ে দেওয়া হয়েছে, বিতাড়িত করা হয়েছে, তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে রাস্তায় নেমে পড়তে হয়েছে। From peace to turbulence within a few days. They cursed all the well-known leaders. They gnashed their teeth in vengeful rage. Some of them blamed even the toothless grandsire of Indian politics, that kindly soul, poor people. They were not amongst those who made others suffer, but those who suffered themselves. অনেক মানে সবাই যে নেতা মন্ত্রীরা আছে তাদেরকে দোষারোপ করেছে, যে নেতাদের জন্য এটা হয়েছে ওটা হয়েছে। অনেকে গান্ধীকে দোষারোপ করেছে, অনেকে ঠিক করেছে যে এর বদলা নেবে, ইত্যাদি ইত্যাদি। আমরা যেমন দোষারোপ করছি যে গভর্নমেন্ট দায়ী, গভর্নমেন্ট সবকিছু নষ্ট করে দিচ্ছে, গভর্নমেন্ট এটা করে। গভর্নমেন্ট কি করবে? হু ইজ গভর্নমেন্ট? হোয়াট ইজ গভর্নমেন্ট? উই আর গভর্নমেন্ট। মানে হোয়াট ডু ইউ এক্সপেক্ট যে গভর্নমেন্ট কি করবে তোমাদের জন্য? সবাইকে টিকা দিয়ে দেবে? 200 কোটি লোককে টিকা, তাও তো অনেক টিকা চলছে, বাট টিকা হয়েও কি লাভ হচ্ছে? টিকা হওয়ার পরেও অনেক লোকে অ্যাফেক্টেড হচ্ছে। দেন হোয়াট ইজ দ্যাট দ্য গভর্নমেন্ট শুড ডু? এনিওয়ে, আমরা যখন কাউকে দোষ না দিতে পারি তখন গভর্নমেন্টকে দোষ দিই, আর যখন গভর্নমেন্টকেও দোষ না দিতে পারি তখন ভগবানকে দোষ দিই। In the camps across the border, do the people have the same feelings of outrage? ক্যাম্পের ওদিকে, বর্ডারের ওদিকে তারাও কি একই রকম ভাবছে আমাদের নিয়ে? Jyoti listened to everything. She moved about slowly, trying hard to contain her swollen belly within the folds of her sari. Only a few people knew her secret, that she was pregnant and unmarried and had been reclaimed by the camp. Her burden grew heavier as the days passed. Those first imperceptible pulsations grew into swollen coils within her, threatening a revolt that might stifle her. What moved within her was a challenge to every cell of her being. It symbolized everything womanhood and humanity found despicable in nature, and that it should grow within her, drawing on her lifeblood. It moved and drew breath from her life breath. One day it will emerge, this cosmic shape, biding no one's time, seeking no one's permission. Come out it must willy-nilly. তো ওর ভেতরে যে বাচ্চাটা বেড়ে উঠছিল সেটার ব্যাপারে এখানে বলছে যে ও প্রেগনেন্ট হয়ে গেছিল বিকজ সামবডি রেপড হার এন্ড শি ওয়াজ আনম্যারিড। আমাদের সমাজে আনম্যারিড উইমেনরা যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে খুব মুশকিল সেই মহিলাটার জন্য। কিন্তু এখানে সিচুয়েশনটা অন্য, এখানে সবাই জানে যে কি ঘটনা হয়েছে, কেন এরকম হচ্ছে। দিনকে দিন বাচ্চাটা বড় হয়ে যাচ্ছিল, হার্টবিটটা অনেক সময় মায়েরা বুঝতে পারে বাচ্চা। তো গ্র্যাজুয়ালি সে এটাও বুঝতে পারলো যে সে পেটের মধ্যে ঘোরাফেরা করছে। It symbolized everything womanhood and humanity found despicable in nature. এই কথাটা বলার পেছনে কারণটা এটা যে womanhood এবং humanity দুটোই রেপকে ডেসপিকেবল বলে মনে করে, ঘৃণিত বলে মনে করে। এর থেকে বেশি ঘৃণিত আর কোনো কাজ নেই অ্যাকর্ডিং টু womanhood or according to humanity। কিন্তু এই ঘেন্নার বীজ, এই নরকের বীজ, যেটা কেউ নরকের বীজ বলছে বাচ্চাটাকে, সেই নরকের বীজটাও কিন্তু বেরোবেই, আসবেই এই জগতে, ওকে কেউ আটকাতে পারবে না। Pressing her big belly hard against the floor, she bore her pain. What else could she do? তো যখন ওর ব্যথা হতো তখন ও পেটটাকে চিপে সেই ব্যথাটাকে সহ্য করার চেষ্টা করত। এছাড়া আর ওর কাছে কোনো উপায়ও নেই যে ও মানে কি করবে, এছাড়া সহ্য করতেই হচ্ছে ওকে। দ্য নেক্সট ডেজ, আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এত দূর অবধিই থাক।
pressing her big belly hard against the floor. Let us stop here. ওকে, কারোর কোনো প্রশ্ন এখান থেকে, কোনো কিছু জানতে চাও? স্যার হুম কোশ্চেন নেই, কি? এক্সট্রা থেকে স্যার কোশ্চেন নেই। আমি বলছিলাম স্যার হুম যে আহ, আহ, মানে স্যার নেট এক্সাম নিয়ে নেট এক্সামটা কেউ যদি ক্লিয়ার করে তারপরে কি আর কোনো এক্সাম দিতে হয় কলেজ সার্ভিসের জন্য, সিএসসির জন্য? সিএসসির জন্য ইন্টারভিউতে বসতে হয়, সিএসসি তে বসতে পারবে, পিএসসি তে বসতে পারবে। যদিও পিএসসির জন্য আবার একটা পরীক্ষা ওরা রিটেন নেয়, রিটেন একটা টেস্ট নেয় পিএসসির কলেজ, কিন্তু ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বসতে পারবে। অনেক অপশন খুলে যায়, মানে নেটটা হয়ে গেলে তুমি রিসার্চ করতে পারবে যেটার জন্য তুমি টাকা পাবে, এরকম আর কি। ওকে স্যার। ওকে, হ্যাঁ পারভেজ বলো। মিটিং করবে বলে দিচ্ছি মিটিংটা কখন হবে, সেটা বলে দেবো। তো আপনারাই হ্যাঁ বোর্ডের কাছে মানে কোশ্চেনটা করবে, তাই তো? হ্যাঁ, কোয়েশ্চেন ইউনিভার্সিটি করবে এবং আমরা তোমাদের আনসার্স দেব না, তোমরা নিজেরা আনসার্স লিখবে এবং আমরা সেটাকে চেক করব। এনিথিং এলস? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এত দূর অবধিই থাক। পরের দিন আবার গল্পটা শেষ করে আমরা ওই ফাইনাল সলিউশনসটাও পড়ে নেব। আর এই গল্পটাকে তোমরা পড়ে শেষ করে রাখো আর ফাইনাল সলিউশনসটাকেও পড়ে রাখো, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে।